চলো এবার থেকে আমরা একটা চ্যালেঞ্জ নেব, যেটা হচ্ছে কি যে 20 ঘন্টায় ইংরেজিতে কথা বলা শেখো। এবার বাচ্চারাও পারবে। তোমাকে আমি ধরে নিচ্ছি তুমি শুধু ইংরেজিতে কি করতে পারো, রিডিং করতে পারো এবং ইংরেজিতে লিখতে পারো। ওকে, দেখে দেখে লিখতে পারো। এবার এটুকু যদি পারো তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। বাচ্চারাও একদম ছোট থেকে ছোট বাচ্চা, তুমি স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, প্রাইমারি স্কুলে পড়ছো, কোনো ম্যাটার করছে না। তুমি যদি শুধু কি করতে পারো, ইংরেজিতে রিডিং পড়তে পারো আর কি করতে পারো, তুমি ইংরেজি দেখে দেখে লিখতে পারো, তাহলে তুমিও ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। কিভাবে? এবার বাচ্চারাও পারবে, ছোট ছোট বাচ্চারাও পারবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো ব্যাপার নেই। 20 ঘন্টা আমাকে দিয়ে দাও, এই 20 ঘন্টায় তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। এটা আমার বিশ্বাস, এবং আমার বিশ্বাস যে আমি যেহেতু শেখাতে পারি অথবা আমি শিখেছি নিজেও, তাহলে তোমরাও পারবে। এই 20 ঘন্টা আমাকে দিতে তোমার বেসিকটা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পৌঁছাবে। আর অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর পর তুমি অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ, ইংরেজিতে কথা বলা আসলেই সহজ। তাহলে কথা দাও আমাকে যে 20 ঘন্টা তোমরা আমার সঙ্গে থাকবে, আমার ক্লাসগুলো এই 20 ঘন্টা অ্যাটেন্ড করবে। 20 ঘন্টা কতদিনে কমপ্লিট হবে? এটা 20 ঘন্টা কমপ্লিট করব আমরা খুব কম সময়ের মধ্যে। ওকে, যেটা হচ্ছে 10 দিনেও কমপ্লিট হতে পারে, আবার 12 দিনেও কমপ্লিট হতে পারে, 15 দিনও লাগতে পারে। এবার এই 20 ঘন্টা শুধু আমার সঙ্গে থাকবে। এই 20 ঘন্টার পর তোমার মনে হবে যে হ্যাঁ, ইংরেজিতে কথা বলা আসলেই সহজ। এবং এরপর কী করবে বন্ধুরা, এরপর তুমি যে অ্যাডভান্স নেবে সেই অ্যাডভান্স লেভেলও আমি অবশ্যই ক্লাস করাতে থাকবো। সো এই 20 ঘন্টা তোমার ইংরেজিতে কথা বলার জার্নিকে শুরু করো এবং চ্যালেঞ্জটা নাও যে হ্যাঁ স্যার আমরা আপনার সঙ্গে আছি, এগিয়ে চলুন, আমরা সবাই মিলে যাতে এগিয়ে যেতে পারি। চলো আজকে একদম শুধু কোথা থেকে শুরু করব, একদম আমরা ছোট ছোট পয়েন্ট থেকে শুরু করব, যাতে আমরা ইংরেজি কথা বলতে যেগুলো দরকার আমাদের সেগুলো লাগবে। ওকে, ভাত খাওয়ার সময় জল লাগবে, জলটুকু নেবো, সেরকম ইংরেজিতে কথা বলার সময় যেগুলো লাগবে সেগুলো নেবো। ওকে, চলো 20 ঘন্টায় ইংরেজিতে কথা বলার জার্নি আমরা শুরু করছি। ওকে, 20 ঘন্টার চ্যালেঞ্জটাও আমার সঙ্গে। ওকে, চলো এবার আমি ধরে নিলাম কি তুমি কি পারো, তুমি শুধু ইংরেজিতে রিডিং পড়তে পারো আর কি করতে পারো, ইংরেজি দেখে দেখে লিখতে পারো লাইনগুলো। ওকে, তারপর তুমি আপনা আপ শিখে যাবে যে ইংরেজিতে কথাগুলো কোন লাইনগুলো লিখতে হবে। ওকে, না দেখেও লিখতে হবে পরে। প্রথম অবস্থায় শুরু করো, আমরা একদম ছোট্ট বেসিক জিনিসগুলো আজকে জানার চেষ্টা করবো। এর পরের দিন যখন পরে ক্লাস আসবে তারপরে দেখবে আরও সহজ, মানে ছোট ছোট বিষয়গুলিকে আমরা কিন্তু হাতে নিয়ে এগিয়ে যাবো। ওকে, আমি ধরে নিচ্ছি, কি ধরে নিলাম, যে তোমরা ইংরেজিতে রিডিং পড়তে পারো এবং কী করতে পারো, দেখে দেখে লিখতে পারো। চলো এবার জানতে শুরু করি আমরা। সে একদম ছোট ছোট বিষয় ধরে একদম আলফাবেট থেকে শুরু করবো। ছোট বাচ্চারাও যেতে পারে, যারা একটু পারো তারাও পারবে। একটু ওয়েট করো, তারপরে ক্লাসগুলো দেখবে আস্তে আস্তে তোমাদের লেভেলেই চলে আসছে। ওকে, চলো প্রথম অবস্থায় আমরা ইংরেজিতে এই যে লেটার, ওকে লেটার, এগুলোকে বলে হচ্ছে লেটার। এবার লেটারটা কী জিনিস, মানে ইংরেজিতে একদম লেটার থেকে শুরু করছি। লেটার, এই যে এ একটা লেটার, আবার বি একটা লেটার, এমনভাবে এ বি সি ডি একদম জেড পর্যন্ত আমাদের কটা আছে, মাত্র 26টা। একদম শর্টে বোঝার চেষ্টা করবো। ওকে, খুব কম সময়ের মধ্যে আমরা বেসিকটা ক্লিয়ার করে নেবো। সো এগুলোকে প্রত্যেকটা এক একটা লেটার বলে। আর এ বি সি ডি পুরোটাই মানে যে যতগুলো 26টা থাকবে সবগুলো কি একসঙ্গে কী বলে, আলফাবেট। ওকে, বেট, প্রত্যেকটাকে সবগুলো কি বলে একসঙ্গে, এগুলোকে বলে আলফাবেট। মানে যতগুলো এবিসিডি আছে প্রত্যেকটাকে বলা হয় আলফাবেট। এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আরও ছোট জিনিসে চলে গেলাম, যে একদম ছোট জিনিসে চলে গেলাম, সেটা হচ্ছে যে সবগুলোকে একসঙ্গে কি বলে, আলফাবেট বলে। মানে লেটার থেকে সবগুলোকে কি বলে, আলফাবেট। এবার 26টা, তার মধ্যে 5টাকে আমরা কি বলি, ভাওয়েল। রাইট, ভাওয়েল কি, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে কি, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টা থেকে গেল সেগুলোকে আমরা কি বলি, কনসোনেন্ট। বুঝতে পারলে, ভাওয়েল আর কনসোনেন্ট। সো আমি শর্টে লেখার চেষ্টা করছি। ভি মানে হচ্ছে ভাওয়েল, এগুলোকে বলছি আমরা ভাওয়েল। আর কনসোনেন্ট, সি মানে হচ্ছে কনসোনেন্ট, আমি শর্টে লেখার চেষ্টা করি কনসোনেন্ট। তাহলে যতগুলো বাকিগুলো এই আই ও ইউ বাদ দিয়ে যতগুলো রয়ে গেল প্রত্যেকটাই আমরা বলছি কনসোনেন্ট। এটুকু বুঝে গেলাম। ওকে, এবার চলো আরেকটু আগাই। সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো কি হয়, মানে এই যে, মানে আরও একটু আগাই। সেটা হচ্ছে যে এবিসিডি তো আমরা দেখলাম যে 26টা আছে। ওকে, সেটা আমরা দেখে নিলাম যে 26টা, প্লাসটা হচ্ছে ভাওয়েল, আর 21 অর্থাৎ 21টা হচ্ছে কনসোনেন্ট। ব্যাস, এটুকু ক্লিয়ার। এবার চলে আসি আমরা, এই যে এ বি সি ডি এগুলো যুক্ত হয়ে কি হয়, এগুলো যুক্ত হয়ে মানে একসঙ্গে হয়ে
এগুলো একসঙ্গে হয়ে যায় ওয়াট, WORD। এবার তোমাকে কি শেখাবো আমি? ওয়াট মানে শব্দ না, এগুলো শেখাবো না, ডিরেক্ট শিখলাম তোমাকে, ডিরেক্ট ইংলিশ টু ইংলিশে আমরা শেখার চেষ্টা করবো, মানে ইংলিশে শেখার চেষ্টা করবো। বাংলায় বলছি ইংলিশ শিখবো, বাট আমরা বাংলা কিছু মনে রাখা দরকার, আমাদের এটা শব্দ বলে এটা মনে রাখা দরকার। তাহলে এটাকে কি বলে? এগুলো একত্রিত হয়ে যায় ওয়াট। যেমন ওয়াট যদি একটু লিখি প্লে, PLAY, ওকে, তাহলে এটা কি হয়ে গেল? একটা ওয়াট। এটা ইংলিশে গ্রামারের ভাষায় কি বলে ওটা পরে আসি। তাহলে আমরা শিখলাম যে যখন পাশাপাশি মানে লেটারগুলি পাশাপাশি বসে কোনো একটা অর্থ প্রকাশ করছে তখন সেটাকে আমরা বলছি ওয়াট। বোঝা গেল? এবার এর মানে এই নয় যে ওয়ার্ডগুলি পাশাপাশি বসলেই একটা কি হবে? শব্দ হবে। যেমন আমি যদি লিখি এ, তারপরে আবার লিখি বি, আবার সি, এগুলো কিছু হলো? ABC, এটা কিছু হলো? কিছু উচ্চারণ হলো না, মানে কোনো অর্থ প্রকাশ করছে না, তার জন্য এটা কি একটা ওয়ার্ড নয়। তাহলে এটা কি নয়? এটা ওয়ার্ড নয়। এটুকু বুঝে গেলাম। এবার ওয়ার্ডগুলি পাশাপাশি বসে, এই যে বললাম একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় কি? তখন তাকেই বলা হয় সেন্টেন্স। চলো, সেন্টেন্স মানে কি? কথা বলতে আমাদের কি লাগে? মানে লাইন বানাতে শিখতে হবে, সেই একটা লাইনকেই বলা হয় একটা সেন্টেন্স। বুঝতে পারলে? তাহলে এবার চলো, এবার একদম ছোট ছোট জিনিস থেকে স্পোকেন ইংলিশে লাগবে, মানে জেনে রাখলে তাহলে একদম ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের কি লাগছে এবার? তাহলে ওয়ার্ডগুলি, মানে ওয়ার্ডগুলি পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে। যেমন আই প্লে, ওকে, আই প্লে ফুটবল, ওকে, আই প্লে ওকে ফুটবল, আমি কি করি? ফুটবল খেলি। তাহলে আই প্লে ফুটবল, তার মানে কি? এটাই হচ্ছে মানে একটা এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, আবার এটাও একটা ওয়ার্ড, মানে তিনটা ওয়ার্ড। অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাকেই আমরা বলি কি? সেন্টেন্স। বোঝা গেল? কিন্তু এটা মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলি পাশাপাশি বসে গেলে যদি কোনো অর্থ প্রকাশ না করে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। যেমন উল্টো দিকে যদি লিখি আমি প্লে আই ফুটবল, এটা কিছু হলো? কিচ্ছু হলো না। মানে কেন হলো না? কেন হলো না স্যার? এবার এটুকু বোঝার চেষ্টা করি, মানে গ্রামারের একটা নিয়ম রয়েছে যে আমাদের গ্রামারের নিয়ম ধরে ধরে এর জায়গা, কার জায়গা কোনটা তার জায়গায় তাকে বসাতেই হবে। ফর এক্সাম্পল ধরে নাও তোমরা 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে সবার থেকে বড় যে তাকে আমরা বড়ই বলবো, তারপরে যে ছোট তার থেকে ছোট বলবো, তারপরে যে তার থেকে ছোট, তারপরে যে তার থেকে ছোট। মানে কি? এক ভাই অনেকটা বড় হয়ে গেছে, আর এক ভাই আরেকটু ছোট আছে, আর এক ভাই আরেকটু ছোট, আর এক ভাই আরেকটু ছোট। তার মানে কি? সবাই লাইন বাই লাইন বসবে। ঠিক তেমনভাবে ইংরেজিতে বসতে গেলেও একটা কী হবে? একটা নিয়ম অনুযায়ী বসাতে হবে। তার মানে কি? ওয়ার্ডগুলি শুধু পাশাপাশি বসলেই কিন্তু একটা কী হবে না? একটা সেন্টেন্স হবে না, অর্থাৎ একটা লাইন হবে না। তাহলে এটা একটা লাইন, তার মানে কি? এই যে আইটা আছে, আইটাই কিন্তু একটা ওয়ার্ড ধরা হবে। ওকে, আই মানে হচ্ছে আমি। সো ওগুলোতে আমরা পরে আসছি। তাহলে এটুকু তো আমরা বুঝে গেলাম। তাহলে আমরা প্রথম থেকে এটুকু তো বুঝে গেলাম। এবার আমরা আরও এগোই কীভাবে? চলো, সেটা হচ্ছে সেন্টেন্স। কি বললাম না? সেন্টেন্স মানে কি বন্ধুরা? সেন্টেন্স মানেই হচ্ছে একটা লাইন, তাই না? সেন্টেন্স মানে কি আমাদের? সেন্টেন্স মানে লাইন, সেন্টেন্স। আর সেন্টেন্স বাংলায় যদি আমরা সেন্টেন্স, ইংরেজিতে লিখি সেন্টেন্স, ওকে, আমরা এটা লিখলাম সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য বাংলায়, এগুলো মনে রাখার দরকার নেই। এইবার তুমি মনে রাখো যে একটা লাইন, মানে একটা কথার লাইন তুমি বানালে সেটাই হচ্ছে একটা সেন্টেন্স। যেমন লিখলাম আই প্লে, ওকে, আমি ওখানে ছিল ফুটবল, এখানে বলছি ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, রাইট? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। তাহলে এটা লাইন অনুযায়ী ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা সেন্টেন্স। আবার আমরা দেখলাম সেন্টেন্স। এবার চলে আসি আমরা, আমাদের কি কথা বলতে কি বানাতে হবে? সেন্টেন্স বানাতে হবে, অর্থাৎ একটা একটা লাইন বানাতে হবে। আমি যাব, আমি খাবো, সে খাবে, সে আসবে, সে যাবে। ওকে, তুমি কি করছো, তুমি কোথায় আছো, তুমি কি করো, তোমার নাম কি? সো এগুলোই তো কোশ্চেন আর অ্যান্সার এবং কথাবার্তা আমরা দৈনন্দিন যা বলি। সো এগুলোই আমাদের শিখতে হবে। তুমি খেয়েছো কি না, তুমি ভাত খেয়েছো, এইরকম কথাবার্তা। তাহলে এই লাইনটা শেখা মানে বানানো আমাদের শিখতে হবে। এবার এই লাইনটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে বন্ধুরা? সো এইটুকুই শিখতে হবে। তাহলে ছোট বাচ্চারাও পারে, বলছি যে এই লাইনটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে, সো সেটা আমাদের শিখতে হবে। এই লাইনটা বানানোর জন্য আমরা প্রথমেই বলছি একটা সেন্টেন্স লিখি যে আই ইট, কি বলছি? আই ইট। এই ইট মানে এটা নয় কিন্তু, একদম ছোট ছোট বিষয় ধরে আমার কাছে। আই ইট মানে হচ্ছে খাওয়া। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, এটা মানে কি হলো? আমি ভাত খাই।
তাহলে তুই বাংলা লিখতে চাই লিখতে পারো যে আমি ভাত খাই, এটার মানে হলো যে আমি ভাত খাই। এবার কিন্তু এখানে একটা বোঝার বিষয় রয়েছে, যেমন এই বাংলায় বললাম আমি ভাত খাই, ঠিক সোজা সোজা ইংরেজিতে এরকম লিখবো না। ওকে, এই লাইনটা মুছে দিয়ে আগে, এই লাইনটা আমি লিখবো না আই মানে আমি, আর ভাত মানে রাইস, আর আই সি ই। ওকে, রাইস, আর আই সি ই। ওকে, রাইস, খাই মানে ইট, এরকম কিন্তু হবে না। কেন হবে না? কেন হবে না স্যার? এটাই হচ্ছে বোঝার পালা। এইটুকু যদি বুঝতে পারো তাহলে ইংরেজিতে তুমি কিন্তু কথা বলতে পারবে। তোমার ইংরেজি কথা বলার ট্যালেন্ট মানে অথবা টেকনিকটা যে সেখান কিন্তু এখান থেকেই শুরু হয় বন্ধুরা। তাই তোমাদেরকে আমি ছোটো ছোটো বিষয়টা পড়াচ্ছি। ওকে, তার জন্যই বলছি ছোটো বাচ্চারাও পারবে, যারা পারো তারা আরও ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, ইংলিশটা আমি এতদিন থেকে পড়েছি কিন্তু এইভাবে তো ভাবিনি। দেখো, সহজ করে দেখানোর চেষ্টা করছি। এবার এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে কিন্তু আমাদের কোনোদিন ইংরেজি হয় না। মানে বাংলা ভাষায় যা বলি সেটাকে যদি সোজাসুজি ইংরেজি নামাই তাহলে হবে না। যেমন আই মানে আমি, ভাত মানে রাইস, খাওয়া মানে ইট, এভাবে হবে। আই রাইস ইট মানে কি হলো, উল্টো দিকে আমরা ভাবি কি ভাত আমি খাই, আমি যে বাংলায় বলি ভাত আমি খাই, এখানে উল্টো হয়ে গেছে ভাত আমাকে খাই, ইংরেজিতে উল্টো হয়ে যাবে। মানে বাংলাতে বলছি ভাত আমি খাই, এটা ঠিক আছে, ইংরেজিতে বলছি সেরকম যদি সোজা সোজা নামাই তাহলে ভাত আমাকে খায়, মানে উল্টো এরকম হয়ে যাবে, উল্টো পাল্টা জিনিস হয়ে যাবে। মানে ভাত আমাকে খায়, ভাত তো আমাকে খায় না, ভাত আমি খাই, রাইট? ভাত তুমি খাও, ভাত তোমাকে খায় না, ভাত তোমাকে খায়, তুমি ভাতগুলো খেয়ে নাও। তাহলেই হচ্ছে কি ব্যাপার। তাহলে স্যার কীভাবে লিখতে হবে? এটাই লেখার কারণ হচ্ছে যে আমরা যখন একটা লাইনকে বাংলা থেকে ইংরেজিতে বলতে চাই তখন কিন্তু আমাদের এটুকু চেঞ্জ করতে হয়, এইভাবে চেঞ্জ করে ক্রস করতে হয়। কীরকম স্যার? আই মানে আমি, তো আমি সোজাই লিখতে পারি, এটাতে লিখতে পারবো, কিন্তু এই যে খাওয়ার ইংলিশটা এটা চলে যাবে আগে, ইট। ওকে, এখান থেকে চলে আসলো এখানে, আর এখান থেকে রাইস থেকে চলে যাবে এখানে, আর আই সি ই। বুঝতে পারলে? আর আই কি বলছি, সি ই, রাইস। বুঝতে পারছো কিভাবে হলো? তাহলে আমরা যে বাংলায় মানে বাংলায় যে ভার্বটা, যে খাওয়ার জিনিসটা সেটা পিছনে লিখি, ইংরেজিতে যে ভার্বটা এটা ভার্ব বলে। ওকে, ইট মানে হচ্ছে খাওয়া, আর এটা একটা হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব কি এটা পরে আসবে। ওকে, এটা হচ্ছে ভার্ব, ভিতে আমি ভার্ব লিখছি, ভি মানে কি বললাম বলছো তাহলে ভার্ব। বুঝতে পারলে? ভি মানে ভার্ব। এবার ভার্বটা আমরা কি করি, ইংরেজিতে আগে নিয়ে যাই। আর যে আমাদের এটা থেকে গেল রাইস, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা কি করি, অবজেক্টটাকে আমরা পরে নিয়ে যাই। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটাকে আইটাকে কি বলবো স্যার? আইটাকে বলবো আমরা সাবজেক্ট। তাহলে আমাদের একটা লাইন বানাতে কি লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রতিটা ক্ষেত্রে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে? সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে, অবজেক্ট থাকতেই হবে। এরকমই কি সেন্টেন্স হয়? উইদাউট সাবজেক্ট, উইদাউট সাবজেক্ট মানে কি বললাম, যে সাবজেক্ট ছাড়াও কিন্তু একটা লাইন হতে পারে। তো সেগুলোতে আমরা অবশ্যই পরে আসবো, পরে না, এখনই কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন গো দেয়ার, গো দেয়ার, ওখানে যাও, কি হয়ে গেল, গো দেয়ার, ওখানে যাও। সো এটা হচ্ছে একটা ভার্ব আর এটা হচ্ছে একটা অবজেক্ট, আমাদের এখানে কোথাও সাবজেক্ট নেই। গো দেয়ার মানে ওখানে যাও, কি হয়ে গেল, ওখানে যাও। তার মানে কি বাংলা কথাটা কিন্তু এরকমভাবে ক্রস হয়ে যাবে। কিভাবে? যে আমি বলছি ওখানে যাও, ওখানে কথাটা আগে চলে আসবে, ওখানে, ওখানে যাও, গো মানে যাওয়া, চলে যাবে যাও, যাও। এইবার ইংলিশে কিন্তু বাংলা থেকে কথা কম আছে। যেমন গো মানে আমরা জানি যাওয়া, এখানে যাও হয়ে গেল, যাওয়া, যাও, এগুলোর জন্য কি আলাদা আলাদা ইংলিশ আছে? নেই। তাহলে একটা কথা দিয়েই দুটো কথা বোঝাতে পারি, বা একটা কথা দিয়ে অনেক রকম কথা বোঝাতে পারি। তাহলে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হবে। ভার্বের ফর্ম কী স্যার? এগুলোতে মাথা ঘামানোর কোনো ব্যাপার নাই, এগুলো পরে পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে ভার্বের ফর্ম কি। ওকে, তাহলে এটা কি গেল, ওখানে যাও, গো দেয়ার, এখানে কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট ছাড়াও কিন্তু একটা কি হতে পারে, একটা লাইন হতে পারে বা একটা সেন্টেন্স হতে পারে, রাইট? এটাকে আমরা বলতে পারি লাইন। এটাকে কি বলতে পারি, লাইন, LINE, লাইন। এটা একটা লাইন বা এটা একটা কি, এটা একটা সেন্টেন্স। একই নামের দুজন ব্যক্তি নয়, একই নামের একজন ব্যক্তি দুটা নাম, একজন ব্যক্তি দুটা নাম। লাইন, একটা লাইন বানানো শিখতে হবে,
প্লাস এটাকে আমরা বলি একটা সাবজেক্ট, সরি এটাকেই এটাকেই আমরা কি বলি, এটা একটা সেন্টেন্স বা একটা লাইন। বুঝতে পারলে? একদম সোজা না স্যার? এবার আসল খেলায় আসবো। এতক্ষণ থেকে তো আমরা বেসিক জিনিস জানার চেষ্টা করলাম। বুঝতে পারলে? তো লাইন মানে গ্রামারের নিয়ম ধরে ধরে বসাতে হবে, কিন্তু গ্রামারের নিয়মে আহামরি কিছু শিখতে হবে না যা তুমি একদম মানে ইংরেজি কথা বলা শিখতে গিয়ে ইংরেজিতে পণ্ডিত হয়ে চলে গেছো, তাহলে তো আর ইংরেজি শেখা হবে না, মানে ইংরেজি কথা বলা শেখাও না। ইংরেজি কথা বলতে গেলে আমাদের কী কী লাগবে প্রথম দিনে এইটুকু জানার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বলা প্র্যাকটিস করতে হবে, ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি যাই কি, আই গো, আমি ওখানে যাই, আই গো দেয়ার, এভাবে প্র্যাকটিস করতে হবে বলে বলে। চলো এবার আমরা চলে আসবো আসল খেলা এখান থেকেই শুরু হবে ইংরেজি কথা বলার জার্নি। ওকে, চলো। ছোট বাচ্চারা পাবে, নিশ্চিন্তে পারবে। একদম আমার সঙ্গে থাকো, একদম সহজ লাগবে। 20টা ঘন্টা আমাকে দিয়ে দাও, তারপরে দেখো ইংলিশে কি ম্যাজিক হচ্ছে। চলো এবার বোর্ডের দিকে তাকাও বন্ধুরা, ছোট বাচ্চারা পাবে, দেখো কিভাবে হচ্ছে। যে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, SUB এর সাবজেক্ট, এটাকে পুরোটাই কি বলবো আমরা, সাবজেক্ট, SUBJECT, আমি এটা শর্টে লিখেছি, ওকে, সাবজেক্ট। তো আজকে থেকে আমি যখন SUB লিখবো তার মানে বুঝে যাবে যে সাবজেক্ট। বুঝতে পারলে? তারপরে উইল লিখতে হবে, কি লিখতে হবে, উইল। তারপরে V1, এবার V1 কি স্যার, হোয়াট ইজ V1, মানে V1 কি স্যার বলুন। V1 হচ্ছে যখন আমার প্লে, ওকে, এটাকে বলে V1, মানে ভার্বের বেস ফর্ম, অথবা কেউ বলে ভার্বের ফার্স্ট ফর্ম, কেউ বলে ভার্বের বেস ফর্ম, কাউ বলে কি প্রেজেন্ট ফর্ম। ওকে, সো প্রত্যেকটা জিনিস আমরা আজকে থেকে মনে রাখবো, এটা হচ্ছে V1, এটা কি V1। তেমনভাবে V1 কি হতে পারে, প্লে, তারপরে হতে পারে ইট, ওকে, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, আবার হতে পারে ক্লিন মানে পরিষ্কার করা, ওকে, তারপরে ধরে নাও গো মানে হচ্ছে যাওয়া, আবার V1 এগুলো প্রত্যেকটা। কাম মানে হচ্ছে আসা, ওকে, COME, কাম মানে আসা। এই যে এগুলো কি বলে, V1। বুঝতে পারলে? ভার্বের যেটা সার্চ করলে আমরা ভার্ব পাই, মানে প্রথমে ফর্মটা থাকে V1, V2, V3, V4 ওগুলো কিচ্ছু লাগে না। তো আর যেটাকে V1 বলছি আমরা, এগুলো হচ্ছে V1। তো V1 আমি লিখে দেখাচ্ছি, পড়তে উদাহরণের মাধ্যমে হয়ে যাবে। এগুলো হচ্ছে V1, ওকে, বুঝতে পারলে? এবার এগুলোর লিস্ট আমি অবশ্যই দিয়ে দেবো, ওকে। তারপরে কি আমাদের অবজেক্ট কি স্যার, হোয়াট ইজ অবজেক্ট। যেমন এবার অবজেক্ট কিভাবে, চলো পড়তে চলে আসবে, ওকে। সো অবজেক্ট কিভাবে আসবে, চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো কি, এই ধারণাটাকে ক্লিয়ার করে নেব। এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর সাবজেক্ট মানে কি, হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। উইল হচ্ছে একটা মোডাল ভার্ব, এটা কি একটা মোডাল ভার্ব, ওকে, মোডাল ভার্ব, এগুলো কি বলছি, মোডাল ভার্ব, ওকে। আর মোডাল ভার্ব কি লাগবে, V1 তো বলে দিলে, মানে গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা করা, ইট মানে খাওয়া। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট এবার দেখো, চলো লাইন বানাই তাহলে বুঝতে পারবে। কথা বলার লাইনে চলে যাই আমরা, ওকে। এবার কোনো কিছু মনে রাখার দরকার নেই, সহজভাবে একটা সাবজেক্ট নিয়ে তুমি বলছো লিখবো স্যার, তারপরে লিখবো উইল, লিখলে একদম সোজা, আই লিখলে উইল লিখলে, V1 লিখবো। তুমি বলছো আমি ভাত খাবো, আই উইল ইট, এটা হচ্ছে V1। সো আই উইল ইট, তুমি বলছো ভাত খাবো, তাহলে ভাত, ওকে, রাইস, ভাতের ইংরেজি কি, RICE, রাইস। সেটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে V1, এটা ভার্ব V1, আর এটাই হচ্ছে বন্ধুরা অবজেক্ট। বুঝতে পারলে? অবজেক্ট মানে যেটাকে আমরা খাচ্ছি, একদম শেষে চলে গেল, ওকে। সাবজেক্ট, উইল, V1, অবজেক্ট, এগুলো কখন লাগবে তোমরা বাংলাগুলো শুনে লিখতে পারো, ওকে। বাংলাগুলো লিখবো না, অনেকটা সময় লেগে যাবে, নাহলে এমনিতেই আমরা মার্কার বোর্ড অথবা মানে হোয়াইট বোর্ডে পড়ছি, রাইট। কি, আই উইল ইট, আমি খাবো, অর্থাৎ উইল যখন ব্যবহার করি তখন হচ্ছে একটা ভবিষ্যতের কথা, যখন আমরা বলি মানে কাজটি এখনো হয়নি, হবে,
আমি খাবো, আমি যাব, আমি স্কুলে যাব, আমি বই পড়বো, আমি স্পোকেন ইংলিশ শিখবো, আমি ইংরেজিতে কথা বলা শিখবো, আমি টিভি দেখবো, আমি কি করব, যা কিছুই তুমি করবে। তোমার বন্ধু যাবে, আমার মা রান্না করবে, আমার ভাই টিভি দেখবে, আমার ভাই খেলবে, আমার ভাই চাকরি পাবে, আমি চাকরি পাবো, এইরকম কথাবার্তা। আমি স্কুলে যাব, আমি বই পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব, আমি প্রফেসর হব, সব কিছু আমি হব, মানে আমি করব, যে কাজগুলো করব, হব না, হব ইংরেজি আলাদা, আমি করব, আমি যা কিছু করতে, তোমার বন্ধু করবে, তোমার মা করবে, তোমার ভাই করবে, বোন করবে, মানে ভবিষ্যতে এখনও কাজ ঠিক করেনি, করবে। তুমি ভাবছো আমি এখন খাবো, মানে এই স্পোকেন ইংলিশ ক্লাসটা শেষ হলে আমি খাবো, তো তখনকার যখন কোনো কিছু হবে, তো সেটাকেই বলি আমরা ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যা কিছু হবে। তাহলে কি হলো, আই উইল গো, আমি যাব, তুমি বলছো আমি খাবো, এখানে আছে আই উইল ইট, মানে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, তুমি বলছো আমি যাব, আই আই উইল আই উইল আই উইল প্লে, ওকে, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল প্লে, তুমি বলছো আমি খেলবো, তুমি বলছো আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুট, ওকে, ফুটবল, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তুমি বলছো আমি যাব, সো আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি যাব, এটুকু দিয়ে সেরে গেল, আমি যাব, আই উইল গো, আমি যাব, আমার ভাই যাবে, তাহলে কী হবে, মাই ব্রাদার, মাই ব্রাদার মানে হচ্ছে ভাই, আমার ভাই, মাই ব্রাদার উইল লিখতে হবে, রাইট, মাই ব্রাদার উইল গো, ওকে, আমার ভাই যাবে। তুই বলছো আমার বোন যাবে, মাই সিস্টার, এখানে শুধু মাই, এখানে যা আছে লিখবে মাই, আবার SISTER, মাই সিস্টার উইল গো, আমার বোন যাবে, ওকে, মাই সিস্টার উইল গো, আমার মা রান্না করবে, তাহলে কী হবে বলো, একদম সহজ হবে। তাহলে এখানে কী করলাম, আই উইল গো, আমি আই উইল ইট রাইস, আমি কি এটা কী হলো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আই উইল প্লে ফুটবল, ফুটবল খেলবো, আই উইল গো, আমি যাব, মাই ব্রাদার উইল গো, আমার ভাই যাবে, মাই সিস্টার উইল গো, আমার বোন যাবে। তারপরে কী হবে, একদম সহজে ফটাফট লিখে নিবে, ওকে, ওকে, ওই যে প্রথমে লিখে দিলাম স্ট্রাকচার, এটা কি বলে স্ট্রাকচার, যখন কী দিলাম যে সাবজেক্ট, তারপরে কি লিখতে হবে উইল, তারপরে V1, তারপরে অবজেক্ট, শেষে ফুল স্টপ, V1, এই সূত্র ধরে ধরে নামাবে, ওকে। তুমি বলছো আমরা যাব, তাহলে আমরা ইংরেজি উইল গো, এগুলা দেখে দেখে নামাবে শুধু, ব্যাস সাবজেক্টটাকে চেঞ্জ করবে, উইল গো, আমরা যাব, চেঞ্জ করতে না পারলে আপাতত আমি যেগুলো দিচ্ছি ওগুলোই প্র্যাকটিস করো, উইল গো, আমরা যাব, তুমি বলছো আমরা খাবো, উইল ইট, আমরা খাবো, আমার মা রান্না করবে, সো মাই মাদার, এটা হচ্ছে একটা সাবজেক্ট, তাহলে কি গিলা সাবজেক্ট, মাই মাদার উইল কুক, আমার মা রান্না করবে, মাই মাদার উইল কুক। তাহলে এভাবে সেন্টেন্স বানাও যে আমি টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি, ওকে, আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো, ওকে, আমি টিভি দেখবো। তারপর কি বলতো, সে আসবে, সে ইংরেজি কি হি অথবা সি, একটা ছেলের ক্ষেত্রে আমরা হি লিখি, আর একটা মেয়ের ক্ষেত্রে আমরা কি লিখবো, সি লিখবো, রাইট, এটা মানে মহিলাদের জন্য সি লিখি আর পুরুষদের জন্য হি লিখি, এটা মনে রাখলে হবে, অর্থাৎ ছেলে অথবা মেয়ের জন্য, ওকে। তাহলে তুমি বলছি সে আসবে, হি উইল কাম, আসার ইংরেজি কি কাম, হি উইল কাম, ওকে, হি উইল কাম। তুমি বলছো সে এখানে আসবে, হি উইল কাম হিয়ার, তাহলে আরও সেন্টেন্সটা লম্বা হয়ে গেল, দেখো, হি উইল কাম হিয়ার। তাহলে এর পরের দিনে আমরা আরও স্ট্রাকচার, আমি এই স্ট্রাকচার দিয়ে আজকে শেখার চেষ্টা করলাম। তো এইভাবেই এর নেগেটিভ স্ট্রাকচার, আমি যাব না, আমি খাবো না, আমি টিভি দেখবো না, আমি লিখবো না, আমি পড়বো না, আমি খেলবো না, আমার ভাই খেলবে না, আমার মা রান্না করবে না, সো সেগুলো বলবে কীভাবে সেগুলো, এবং এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের দিন থেকে যে পার্টগুলো পরে আসতে হবে, পরে ক্লাসগুলো একদিনে 2 বা 3টা ক্লাস আসতে পারে, আর প্রত্যেক রবিবার করে আমি লাইভে আসবো, যে ক্লাসগুলি হবে সেই ক্লাসগুলির সম্পর্কে যা ডাউট রয়েছে সেখানে তোমার আমার সঙ্গে ক্লিয়ার করতে হবে লাইভে এসে, ওকে। সো এগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো শিখতে হলে, দেখতে হলে, অথবা শিখতে হলে, ইংরেজিতে কথা বলতে হলে আমার সঙ্গে যুক্ত থাকো এবং 20 ঘন্টা চ্যালেঞ্জটা কমপ্লিট করো, তারপরে দেখবে আসলে ইংরেজি আসলে সহজ, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। সো
ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড দেন জয়েন উইথ মি, আই উইল হেল্প ইউ টু স্পিক ইংলিশ। দেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যা কিছু তোমার মনে হচ্ছে তার শেখা প্রয়োজন, তার শিখতে আগ্রহী, তাদের কাছে পাঠিয়ে দাও। আমরা যাতে সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং যে যেখানেই বসে থাকলে গ্রামে শহরে সবাইকে হেল্প করতে পারি, সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি, এই জার্নিটাকে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আরও ভালো জায়গায় সবাই পৌঁছাও এবং আমরাও যাতে আরও ভালো জায়গাতে পৌঁছতে পারি, এই আশা রেখে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ হচ্ছে। সে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ যেন রেডি থাকো। ওকে, প্র্যাকটিস অবশ্যই করো।